রায়হানকে সাহায্য করার জন্য আজ তৌফিক সাহেবও অফিসে চলে এসেছে। তিনিও খুব ভালো করে জানেন ক্লায়েন্টের সঠিক সময়ে ডেলিভারি করতে না পারলে কোম্পানির নাম বরবাদ হবে। তৌফিক সাহেবের কেবিনে বসে দুজনেই কাজে মগ্ন। এমন সময় তৌফিক সাহেব মোবাইলে কল আসে। ফোনটা রিসিভ করে তৌফিক সাহেব, হ্যাঁ নিশিমা বল। বাবা, তুমি কোথায়? আমি তো অফিসে। কেন? আমার কিছু বই লাগবে আজই, কিন্তু বাসায় কোনো গাড়িও নেই। তুমি ড্রাইভার চাচাকে বলো আমাকে বাসা থেকে পিক করতে। আবার নীল খেতে যাওয়া প্রয়োজন। কিন্তু তোর ড্রাইভার চাচা চলে গিয়েছে, কয়েক ঘন্টার ছুটি নিয়েছে ডাক্তারের কাছে যাবে বলে। বাসায় গাড়ি কি হয়েছে? তাওহিদ ভাই নিজের গাড়ি নিয়ে গিয়েছে। জিসান ভাইয়ের গাড়িতে করে মা আর ভাবি শপিং নিয়ে গিয়েছে। আর একটা নাকি সার্ভিসিংয়ে আছে। এখন আমি কি করব? ওকে আমি দেখছি। রায়হান, তুমি বরং এগুলো রাখো, বাসায় যাও একটু, না হলে এ মেয়ে একাই বের হয়ে যাবে। জানোই তো আজকাল দেশের পরিস্থিতি ভালো না, মেয়েকে একা ছাড়তে মন সায় দিচ্ছে না। তুমি বরং একে একটু নীলক্ষেতে নিয়ে যাও, আর আমি এদিকে সব সামলিয়ে নেব। নিশির কথা শুনে রায়হানও আর কিছু বলল না, কারণ অনেক দিন হলো নিশিকে একটু চোখে দেখে না। তাই এই সুযোগ রায়হান ছাড়তে নারাজ। চলে গেল নিশির সাথে দেখা করতে। আইফেল টাওয়ার দেখে জিসান ও তিশা আজ ডিনারের জন্য নিলয়ের বাড়িতে এলো। নিলয়ের বাড়িটা দেখে তিশা কিছুটা অবাক, কারণ জিসান নিজের জন্য যে বাড়িটি বানিয়েছে এটার সেম ডিজাইন। নিলয় নিজে এসে তিশা ও জিসানকে রিসিভ করে ভেতরে নিয়ে গেল। ওর পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল। সবার ব্যবহার খুবই অমায়িক। জিসানের কিছু ফ্রেন্ড জয়েন হলো আমাদের সাথে, কারণ আজ রাতে আমাদের শেষ রাত প্যারিসে। কাল আমাদের ফ্লাইট কনফার্ম করা হয়েছে। আমাকে একা বসে থাকতে দেখে নিলয় আমার সাথে জয়েন হলো। তো তিশু, প্যারিস কেমন লাগলো? ভাইয়া, আমার নাম তিশা, নট তিশু। কিন্তু আমি তিশুই বলবো। আমি জিসানকে জিজ্ঞেস করো, আমি তোমাকে তিশু বলেই ডাকি। আপনি আমাকে আগে দেখেছেন? হুম। কোথায়? জিসানের বেডরুমের দেয়ালে। মানে? মানে জিসান যখন এখানে থাকতো তখন ওর রুমে তোমার অনেক ছবি ছিল। এমনকি তোমার লেটেস্ট ছবিও ওর কাছে এসে পড়তো। যখন খুব বেশি মন খারাপ থাকতো তখনই তোমার ছবির দিকেই তাকিয়ে থাকতো। কে জানি কি শান্তি পেত। ড্রিঙ্কস করে ও তোমার সাথেই কথা বলতো। জানো তিশু, আমি জিসানকে কাঁদতেও দেখেছি তোমার জন্য। আমার কাছে এসব ভালোবাসা আবেগ সব ফুলিশনেস মনে হতো, কিন্তু আমি জিসানকে দেখে বুঝেছি ভালোবাসা একটা মিষ্টি অনুভূতি। তিশা জিসানের দিকে তাকিয়ে নিলয়ের কথাগুলো শুনছিল। নিজেকে ওর অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। হঠাৎ জিসানের দিক থেকে চোখ সরিয়ে নিলয়ের দিকে তাকালো, কারণ নিলয় এক পলকে তিশার দিকেই তাকিয়ে আছে, যা তিশা নিলয়ের দিকে না তাকিয়েও বুঝতে পারছে। পরিস্থিতি নর্মাল করতে তিশা নিলয়কে জিজ্ঞেস করলো, আপনি ভালোবাসেন কাউকে? নিলয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে, বাসি তো। এমন একজনকে যাকে প্রথম দেখাতেই মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস জন্ম নিয়েছিল। তখন সেই ফিলিংসটা সম্পর্কে কোনো ধারণাও ছিল না, কিন্তু যখন জেনেছি আফসোস ছাড়া কিছুই জুটল না। কেন? কারণ আমি যাকে ভালোবাসি সে আমার কখনোই হবে না। সে অন্য কারোর সাথে। আমি তার ছায়া হতে পারবো, কিন্তু তার পাশে চলতে না। আপনি তাকে বলেছেন? বললে কি হবে? হয়তো অ্যাকসেপ্ট করে নিতে পারে। সে বিবাহিত, আর তার হাজব্যান্ড তাকে অনেক ভালোবাসে। ও, তাহলে ভুলে যান। মনে করেন সে আপনার কপালে নেই। আপনার জন্য আরো ভালো কেউ আছে। তিশার কথা নিলয় একটু হাসল। জিসান ও তিশা আজ বাড়ি ফিরে এসেছে। কাউকে আগে থেকে কিছু বলেনি, সারপ্রাইজ দিবে বলে। কিন্তু বাসায় এসে ওরাই কিছুটা অবাক, কারণ পুরো বাড়িটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মনে হয় এই বাড়িতে আদৌ কেউ থাকে কিনা সন্দেহ। কারণ পুরো বাড়িটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে, মনে হয় এই বাড়িতে আদৌ কেউ থাকতো কিনা সন্দেহ। জিসান ড্রয়িং রুমে বসেই রাবেয়া বেগমকে, নিশিকে সহ সবাইকে ডাকতে লাগলো। রাবেয়া বেগম নিজেই ঘরে ছিলেন। জিসানের গলার শব্দে কিছুটা চমকে যায় তিনি। ড্রয়িং রুমে এসে দেখে জিসান ও তিশা সত্যিই এসে পড়েছে।
রাবেয়ার মলিন মুখটা দেখে জিসান কিছুটা চিন্তিত হয়ে পড়ল। কি হয়েছে মা? শরীর ভালো না তোমার? রাবেয়া ছেলের কথা শুনে একটা মলিন হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি। তোরা হঠাৎ করে এসে পড়লি, একবার ফোন করলি না কেন? আমরা তো তোমাদের সারপ্রাইজ দেবো বলে না বলে এসেছি, কিন্তু বাসায় এসে মনে হয় আমরাই সারপ্রাইজ হলাম। এত নীরব কেন? বাড়ির সবাই কোথায়? আরে তানজিলা ওর বাবার বাড়িতে, আর তাহিদ হসপিটালে। তোর বাবাকেও আজ অফিসে যেতে হলো, তাই হয়তো এমন লাগছে। এসব বাদ দে, তোরা অনেক জার্নি করে এসেছিস, গিয়ে কিছুক্ষণ আগে বিশ্রাম নে। আমি তোদের জন্য খাবার পাঠাচ্ছি। তিশা রাবেয়া বেগমের কাছে আসতে নিলে তিশাকে থামিয়ে, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও তিশা, পরে কথা বলা যাবে। তিশা বিষয়টা ভালো না লাগলেও কিছুই বলল না। ব্যাপারটা জিসানও খেয়াল করছে, মা তিশার সাথে কেমন পরপর বিহেভ করছে, কিন্তু কিছু না জেনে কিছু বলাটা ঠিক না। তাই জিসান এসব বিষয়ে মাথা না ঘামিয়ে তিশার হাতটা ধরে রুমে চলে গেল। রাতে সবাই ডিনার করতে একসাথে বসেছে, কিন্তু নিশি নেই। তিশা অবাক হলো, কারণ তারা আসছে অনেকক্ষণ, কিন্তু নিশি এখনও তিশার সাথে বা জিসানের সাথে একটি বারও দেখা করতে আসেনি। স্ট্রেঞ্জ। এই মেয়ে এতক্ষণ আমাকে পাগল করে ফেলার কথা। আমরা কোথায় কোথায় গিয়েছি, ওর জন্য কি কি এনেছি, কিন্তু আজ ওর কোনো খোঁজ নেই। ডাইনিং টেবিলেও সবার মুখ কেমন বিষণ্ণ দেখা যাচ্ছে। হয়েছে কি? মা, নিশি কোথায়? আসার পর ওকে এখনো দেখতে পেলাম না। ও কোথায়? জিসান নিশি রুমে, আর ওর রুমেই ডিনার করবে। তোরা করে নে। কিন্তু কেন? ও কি অসুস্থ মা? দাঁড়াও, আমি দেখছি। রাবেয়া বেগম বাধা দিতে চাইলে তৌফিক সাহেব রাবেয়া বেগমকে চুপ থাকতে ইশারা করে, আর এটা তিশার চোখ এড়ায়নি। জিসান নিশির রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে, দেখে পুরো রুমটা অন্ধকার। রুমের লাইটটা জ্বালিয়ে দেখে নিশি বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। জিসানের কাছে গিয়ে কিছুটা আঁতকে ওঠে। নিশি, এ কি অবস্থা তোর? এলোমেলো চুল, চোখের নিচেও খানিকটা কালচে পড়ে গিয়েছে নিশির। আর তুই এভাবে বসে আছিস কেন? জিসানও পাশে গিয়ে বসে বোনের। এতদিন পর ভাইকে দেখে নিশি নিজেকে সামলাতে পারে না, ভাইয়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। জিসান বুঝতে পারছে না ওর ছোট বোনটার হঠাৎ এমন কি হলো। ছোটোখাটো বিষয় নিয়ে কাদার মতো মেয়ে না নিশি, নিশ্চয়ই বড় কিছু ঘটেছে, আর তা জানতে হবে। তবে সবার আগে এখন ওকে শান্ত করা হবে। নিশিকে অনেক কষ্টে জিসান বুঝিয়ে নিচে ডাইনিংয়ের টেবিলে নিয়ে আসলো ডিনারের জন্য। নিশিকে আসতে দেখে তিশা ওর সামনে গেলে নিশি তিশার পাশ কাটিয়ে জিসানের সাথে বসে পড়ে। তিশার খুব খারাপ লাগলেও ব্যাপারটা মাথায় আর নেয়নি। সবার ডিনার শেষ হলে তিশা নিজের রুমে না গিয়ে নিশির রুমের দিকে পা বাড়ায়, আর তখনই কেউ একজন তিশার হাত ধরে ফেলে। তিশা তাকিয়ে দেখে ওর শাশুড়ি ওর হাতটা ধরে রেখেছে। কি হলো মা, কিছু বলবেন? কোথায় যাচ্ছ তুমি তিশা? আমি তো নিশি। তিশার মুখের কথা ছিনিয়ে নিয়ে রাবেয়া বেগম বলে উঠল, নিশি ঘুমায়, এখন ওকে ডিস্টার্ব করো না। তুমি তোমার রুমে যাও। মা, আমি একবার। আমি এক কথা দ্বিতীয়বার বলবো না, তুমি যাও। তিশা আসার পর থেকে বাড়ির সবাই কেমন পরপর আচরণ করছে ওর সাথে। মনে হচ্ছে আমি ভুলে অচেনা এক জায়গায় এসে পড়েছি। আমার আপন মানুষগুলো যেন হারিয়ে ফেলেছি। তিশা ভাবতে ভাবতে রুমে এসে পড়ে। জিসান তিশার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু তিশা সেদিকে কোনো খেয়াল নেই। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ জিসানের স্পর্শে সংবেদন ফিরে পেল তিশা। আপনি ঘুমাননি? আমি তো জেগেই ছিলাম, তোরই কোনো খেয়াল নেই। কি চিন্তা করছিস? তিশা এবার ঘুরে জিসানের বুকে মাথা রেখে, আচ্ছা, আপনার মনে হয় না বাড়ির সবাই একটু কেমন আচরণ করছে? নিশি একটি বারও আমার সাথে কথা বলতে আসেনি। মাও কেমন আপসেট আমার প্রতি। কি হয়েছে কিছু জানেন? জিসানও এইসব চিন্তা করছিল এতক্ষণ। সবাইকে জিজ্ঞেস করার পরও কারো কাছে তেমন সন্তোষজনক উত্তর পেল না। তিশার মাথায় চুলগুলো হাত দিয়ে বুলিয়ে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি সমস্যা কি। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন ঘুমা। আমি আছি তো, সব ঠিক করে দেব।
তিশাও নিশ্চিত হলো, কারণ তিশা জানে জিসান পাশে থাকলে ওকে আর এসব নিয়ে ভাবতে দিবে না। তাই চুপচাপ জিসানের বুকে মাথা রেখে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে ক্লান্ত বলে। আচ্ছা, তিশা বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে লাগলো সকাল সকাল। সাথে অবশ্য জিসানও যাবে, কারণ বিয়ের পরপরই ওরা হানিমুনে চলে গিয়েছিল। তাই তিশা তার নিজের বাড়িতে যেতে পারেনি। আর কাল থেকে তিশা রায়হান আর ওর বাবা মাকে কয়েকবার কল করেছে, কিন্তু কেউ রিসিভ করেনি। তিশার টেনশনটা বেড়ে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই জিসানের কাছে আবদার করে বাসায় যাওয়ার জন্য। আছে তিশা শাড়ি পরবে, তাই একটা মিষ্টি কালারে শাড়ি হাতে নিয়ে যেই না পরতে যাবে তখনই জিসান রুমে এসে পড়ে। জিসানকে দেখে তিশা শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়ে নেয়। তা দেখে জিসান ভ্রু কুচকিয়ে তিশার সামনে এসে, কি রে, ভূত দেখেছিস? আর এভাবে সংসেজে আছিস কেন? আপনি এখানে কি করেন? আমি না আপনাকে নিচে রেখে এসেছি। এই, আমি কি কোনো আসবাবপত্র যে তুই নিচে রেখে আসবি আর আমি আসতে পারবো না? আর আমার বউ রুমে, আমি নিচে একা একা কি করব? তাই চলে এসেছি। এখন কথা কম বলে এদিকে আয়। কেন? কেন আবার শাড়ি পরিয়ে দেই? সেই ঘুরে বালি, আমি শাড়ি পরতে পারি, তাই আপনাকে এত পরিশ্রম করতে হবে না, আপনি আসতে পারেন। আর কত আসবো জান, দেখ আস্তে আস্তে তোর কাছে চলে এসেছি। উফ, এই লোকটা মানুষ হবে না। মানুষ পরে হই, আগে তো রোমান্টিক স্বামী হয়ে নি। তিশার শাড়িটা এক টান দিয়ে খুলে নেয়। এত সুবর্ণ সুযোগ কিভাবে হাতছাড়া করি বল? আমার তো অনেক শখ ছিল নিজের বউকে নিজের হাতে শাড়ি পরাবো, সাজিয়ে দেব, কিন্তু আমার কপাল, বউ আমার শাড়ি পরতে জানে। জিসান এমনভাবে বলল মনে হয় শাড়ি পরা শিখে তিশা মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছে। তিশার এখন পেট ফেটে হাসি পাচ্ছে জিসানের কথা শুনে। আসবি না একদম। আজ আমি তোকে শাড়ি পরিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করে ছাড়বো। আমার লাগবে না। কিন্তু আমার তো লাগবে। বলেই জিসান তিশার আরও একটু কাছে এসে দাঁড়ালো। তিশার খালি কোমরটাতে হাত বুলানোর সাথে সাথে তিশার শীত দ্বারা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিশা একটা শুকনো ঢোক গিলে হাতটা সরাতে নিলে জিসান আরও একটু শক্ত করে ধরে। স্টপ প্লিজ, আমি নিজেই পরে নিব। একদম না, আর সরানোর চেষ্টা করলে আরো শক্ত করে ধরবো, কিন্তু তখন কিন্তু সমস্যা তৈরি হবে। সো জান, আমাকে আমার কাজ করতে দাও। জিসান শাড়িটা নিয়ে পরাতে শুরু করলো। যেই প্রথমবার শাড়িটা গুছতে লাগলো, তিশার নিঃশ্বাস যেন আটকে গেল। আজও তিশা জিসানের প্রতিটি স্পর্শে কেঁপে ওঠে। শাড়ি পরার ফাঁকে ফাঁকে তিশার ব্লাশিং করা মুখটা দেখে জিসানের ভীষণ মজা লাগছে। কিন্তু তিশার অবস্থা ভালো না। জিসানের এমন টর্চারকেই ভয় পায় ও। ইদানিং টর্চার একটু বেশি বেড়ে গেছে। জিসান শাড়িটা পরানো কমপ্লিট করে তিশাকে আয়নার সামনে দাঁড় করিয়ে পেছন দিয়ে জড়িয়ে ধরল। এবার দেখ, আজ তো আমার বউকে আরো সুন্দর লাগছে। তিশা লজ্জায় শুধু ব্লাশিং করছে, আর কিছু বলতে পারল না জিসানকে। আজ আকাশে এক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু এখন তো বৃষ্টির সিজন না। তবুও কেন আজকের আকাশটা এত মেঘলা? কালো মেঘটা আজ সূর্যটাকে ঢেকে রেখেছে, ঠিক আমার জীবনের মতো। আমার মনের আকাশটাও আজ মেঘলা, শুধু আপনার জন্য রাইহান ভাই। কেন এমন হলো বলবেন? গল্পটা কি আরও সুন্দর হতে পারতো না? আমার ভালোবাসার আকাশটা 7 রঙে রাঙিয়ে এখন কালো মেঘের সব ধোঁয়াশা করে দিলেন। দেখুন, আজ আমার মতো আকাশটাও কাঁদছে। আমার কষ্ট আজ সেই আকাশটা অনুভব করতে পারলে আপনি কেন পারছেন না রাইহান ভাই? নিশি ডুব দিল অতীতের কিছু মিষ্টি স্মৃতিতে। সেদিন রায়হান নিশিকে সাথে নিয়ে নীল খেতে যায়। এরপর ওর দরকারি সব বইগুলো কিনে আসার সময় নিশির কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায় রাস্তায়। ও আকাশ, তুই এখানে? আমিও আছি। গাড়ি থেকে উকি দিয়ে মাথাটা বের করে রোহান, ঈশা আর জ্যানি। তোরা সবাই একসাথে? কোথায় যাওয়া হচ্ছে? পিকনিক? ওয়াও, সো এক্সাইটিং। ও নিশি, কাম জয়েন, আজ খুব মজা হবে। রাইহান ভাই, আপনি চলে যান, ওরা আমাকে বাসায় ড্রপ করে দেবেনি। কি বলিস তোরা? নিশি পাটা বাড়াতে নিলে রায়হান হাতটা ধরে ফেলে। একদমও পা বাড়াবি না, থাপড়িয়ে গাল লাল করে ফেলবো পাবলিকের সামনে।
নিশি কিছুটা ভয় পেয়ে গেল। রায়হান নিশির ফ্রেন্ডদের উদ্দেশ্য করে বলে, তোমরা যাও নিশি, আজ জয়েন হতে পারবে না। রোহান ছেলেটা একটু জোরাজোরি করছে বলে রায়হানের ধমকে সব গাড়ি নিয়ে পালালো। আর রায়হান নিশিকে বাইকে বসিয়ে রওনা দিল। কিছুক্ষণ পর নিশি বুঝতে পারল বাইক ওর বাসার দিকে না গিয়ে অন্য রাস্তার দিকে যাচ্ছে। নিশি বুঝতে পারছে না রায়হান ওকে কোথায় নিয়ে যাচ্ছে, তবুও কিছু বলল না, কারণ নিশি এই সময়টাকে এখন শুধু উপভোগ করতে চায়, এই মুহূর্তটাকে নিজের মুঠোতে বন্দি করতে চায়। নিশি মনের অজান্তে গুনগুন করে শুরু করলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এমন একটা দিনের রায়হানের খুব ইচ্ছে ছিল প্রিয়তমার সাথে কোনো এক অজানা পথে পাড়ি দেওয়ার। কোথায় যাবে, কেন যাবে, দুজনেই অজানা। আছে শুধু তাদের মধ্যে ভরসা, আর আছে মনের মধ্যে সুপ্ত ভালোবাসা। প্রিয়তমাকে বাইকে পাশে বসিয়ে লং ড্রাইভে যাওয়া, প্রিয়তমার বাতাসে উড়ো উড়ো চুলগুলোর খোলা লুকিয়ে লুকিয়ে দেখতে পাওয়া, প্রিয়তমাকে আরও একটু কাছে টানতে মাঝে মাঝে ইচ্ছে জনক ব্রেক করা, তাহার হাতটি বুকে বাঁ পাশে রেখে হৃৎপিণ্ডের স্পন্দনগুলো তাকে অনুভব করার সুযোগ দেয়া, মাংসপিণ্ডের নিচে যে হাড়টা আছে সেটা যে তাহার জন্য ধুকপুক করে, সে শব্দ তাকেও একদিন শুনতে হবে। কেন বুঝে না? রায়হান বাইক নিয়ে শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে। নিশির সামনে তাকিয়ে বিশাল এক নদী দেখতে পাচ্ছে। নিশি বুঝতে পারল এটা মেঘনা নদী, কারণ আসার সময় সাইনবোর্ডে ২৫০০ জায়গার নাম উল্লেখ করা ছিল। তার মনে এটা, তার মানে এটা মেঘনার চর। দুজনেই বাইক থেকে নেমে পড়ল। সামনে বিশাল বালুচর। নিশি দৌড়ে গিয়ে জুতাগুলো খুলে খালি পায়ে বালির চরে হাঁটতে লাগলো। বনের মধ্যে ঢুকে পড়ল। কাশবনে নিশির লুকোচুরি খেলা রায়হান দূর থেকেই দাঁড়িয়ে দেখতে পেয়ে তৃপ্তির হাসি দেয়। নিশিকে এত খুশি দেখে রায়হানের মনটা ভরে গেল। আর নিশি তো বাচ্চাদের মতো বালি নিয়ে খেলছে। মনে হয় কত দিনের মনের বাসনা আজ পূর্ণ হলো। রায়হানও আস্তে আস্তে নিশির পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ সামনে বিস্তৃত নদীর দিকে তাকিয়ে থেকে নিশিকে ডাক দিল, নদী ভ্রমণ করবি নিশি? নিশির ঠোঁট দুটো উল্টিয়ে, যদি পড়ে যাই? আমার ভয় করে। রায়হান হাতটা বাড়িয়ে, আমি আজই তো তোর কিছুই হতে দেব না, বিশ্বাস করিস তো আমায়? মুহূর্তের মধ্যে নিশির মনের বাগানে হাজারো প্রজাপতিগুলো যেন তাদের রঙের পাখা দিয়ে নিশির গালটাকে রাঙিয়ে দিল। নিশি একটু ব্লাশিং করে রায়হানের হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো নদীর ভ্রমণ করবে বলে। রায়হান একটা ট্রলার ভাড়া করে নিল নিজেদের জন্য। নিশিকে নিয়ে ট্রলারে উঠে নিশিকে একদম নিজের কাছে বসালো। ট্রলার চলতে লাগলো। চলতে ট্রলারে বসে থাকা নিশির চুলগুলো বাতাসে উড়ে বারংবার রায়হানের মুখে আছড়ে পড়ছে। অদ্ভুত ফিলিং কাজ করছে রায়হানের মাঝে। নিশির হাতটা ধরে নদীর পানিতে হাতটা চুবিয়ে দিল। নিশির আনন্দটা যেন আরও বেড়ে গেল। হাত দিয়ে নিশি পানির ঝাপটা রায়হানের দিকে ছুঁড়ে মারল। হঠাৎ নিশির ঘুমটা ভেঙে গেল। চারপাশে একবার তাকিয়ে নিশি ডুকরে আবার কেঁদে উঠল। আমি বিশ্বাস করতাম আপনাকে রায়হান ভাই, কিন্তু আপনি আমার বিশ্বাসটাকে ভেঙে আমাকে নিঃস্ব করে দিলেন। কেন করলেন আমার সাথে এমন, কেন করলেন? নিশি আবার চিৎকার করে কাঁদতে লাগলো। তিশা ও জিসান বাড়ির সবাইকে বলে তিশার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিক দিয়ে রাবেয়া বেগম ভাবছে, না জানি আজ কি হবে যখন জিসান ও তিশা সত্যিটা জানতে পারবে। জিসান ও তিশা গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করতে নিলে জিসানের একটা আর্জেন্ট ফোন আসায় তিশাকে বলে আগে বাড়তে। তিশা বাড়িতে কলিং বেলে টিপ দিলেই কেউ একজন দরজা খুলে দেয়। দরজায় দাঁড়ানো মানুষটিকে দেখে তিশা কিছুটা অবাক হলো। আরে আপু তুমি, তাও আবার এই সময়? যাই হোক, ভালো আছো? মেয়েটিও হেসে জবাব দিল, ভালো আছি। তিশার মা ড্রয়িংয়ে শব্দ পেয়ে ছুটে আসে। তিশাকে দেখে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এতদিন পর দেখছে বলে। তিশা সোফায় বসতে বসতে বলল, তো আপু আজও কি মায়ের সাথে গল্প করতে এসেছো? কিন্তু এই সময় কেন? আর তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে, এভাবে সেজেছো কেন?
তিশার মা মেয়ের দিকে তাকিয়ে আছে। তার ধারণাই ঠিক তিশাকে ওই বাড়ির মানুষ কিছুই বলেনি এখনো, তাই তো এত শান্ত তিশা। রাবেয়া বেগম আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই রায়হান এসে পড়ে। ভাইকে এতদিন পর দেখে তিশা খুশিতে জড়িয়ে ধরে। ভাইয়া কোথায় ছিলে? কাল থেকে ফোন করে তোমাদের কাউকে পাচ্ছি না কেন? রায়হান ও তিশার কথার মাঝখানে মেয়েটি বলে উঠল, তোমরা ভাই বোন বসে বসে গল্প করো, আমি তোমাদের জন্য স্পেশাল কিছু বানিয়ে আনছি। আরে রে আপু, তুমি কেন যাবে? তুমি এই বাড়ির মেহমান, আর মেহমানদের কাজ করাতে নেই, ঠিক মা? তিশার মা মাথা নত করে বসে আছে। সে অনেক কিছু বলতে চায় কিন্তু পারছে না। মেয়েটি তিশার হাত ধরে, এটা আমার সংসার, আমি করব না তো কে করবে? আর তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র ননদিনী, তোমাকে আদর সোহাগ করাটা তো আমার কর্তব্য। এতক্ষণ পর জিসান মাত্র বাসায় প্রবেশ করলো, আর এসেই এসব শুনে কিছুটা চমকে গেল। তিশা ভাইয়ের হাতটা ধরে, ভাই এসব কি? আর উনি যা বলছে। রায়হান তিশার দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে বলল, তিশাও সত্য বলছে। রুহি আমার বিবাহিত স্ত্রী, তোর ভাবি আর এই বাড়ির বউ। তিশার মনে হলো পায়ের নিচে জমিটাকেও টান দিয়ে সরিয়ে ফেললো। এখন তিশা বুঝতে পারছে নিশি কেন এমন করছে। আকাশ থেকে ছেড়ে ছেড়ে বৃষ্টি পড়ছে, সাথে কিছু দমকা হাওয়া। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে রায়হান। হাতে জ্বলন্ত সিগারেটটাকে বৃষ্টির জলও আজ নেভাতে পারছে না, ঠিক রায়হানের বুকের জ্বালাটার মতো। নিচে পড়ে আছে আরও অসংখ্য সিগারেটের শেষাংশ। জীবনে এই প্রথম রায়হান এত সিগারেট খেলো, কিন্তু তবুও কেন সিগারেটের নেশা ধরছে না বুঝতে পারছে না। এরই মাঝে 2 আঙ্গুলের রাখা সিগারেটটিও শেষ হয়ে সেদিনের মতো আঙ্গুল দুটো পুড়িয়ে দিল। আবারও রায়হানের মনে করিয়ে দিল অতীতে ফেলে আসা সেই দিনের স্মৃতিগুলো। সেদিন নিশি ছিল আমার পুড়ে যাওয়া আঙুলটিকে একটু শীতল করতে, কিন্তু আজ তো কেউ নেই। আর এই পোড়ার চেয়ে বেশি আমার মনটা পুড়ছে, সেটা আমি কাকে দেখাবো? আমি যার পারছি না নিশি। রায়হান হঠাৎ কাঁদতে লাগলো। হয়তো কষ্টগুলোকে আর নিজের ভেতরে আটকাতে পারছে না রায়হান। আমি যার পারছি না। আমি তো তোকেই বুকে আগলে রেখে বাঁচতে চেয়েছিলাম, ভালোবেসে তোর সাথে বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম। হারাতে তোকে কখনো চাইনি, তবুও কেন হারিয়ে ফেললাম? কেন এমন ঝড় এলো আমার জীবনে? কেন আমার সব কেড়ে নিল? কেন আজ আমি এতটা নিঃস্ব? কেন নিশি? চিৎকার করে রায়হান কাঁদতে লাগলো। আমি যে পারছি না তোকে ছাড়া থাকতে। কী নিয়ে বাঁচবো আমি নিশি? কী নিয়ে? তোকে কষ্ট দিয়ে আমিও যে ভালো নেই। আমার এই পুড়ে যাওয়া মনটা তোকে বলে দিবে কীভাবে বেঁচে আছি তোকে হারিয়ে। আমার ভেতরটা পুড়ে যাচ্ছে, আমি আর পারছি না এই জ্বালা সইতে। আমি যে আর পারছি না তোকে ছাড়া থাকতে। রায়হানের ভেতরটা আজ দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু তবুও পারছে না কাউকে বলতে, না পারছে কাউকে দেখাতে। কিছু কষ্ট হয়তো এমনই হয়। কাঁদতে কাঁদতে রায়হান হঠাৎ আবার নিজেকে সামলিয়ে নিল। আমাকে পারতেই হবে, তা না হলেই তুফান সবার জীবনটা লণ্ডভণ্ড করে দেবে। তোর আর আমার বিচ্ছেদ যদি সবার সুখের কারণ হয়, তাহলে আমরা দুজন আলাদা থাকাই ভালো। আমি না হয় আগের মতো তোকে দূরে থেকেই ভালোবাসবো, এটাই হয়তো আমার নিয়তি। হঠাৎ পেছন থেকে কেউ রায়হানকে ডাক দিল। তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো রায়হান? ঘরে চলো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। তোমার তো বৃষ্টি একদম সহ্য হয় না। মুহূর্তের মধ্যে রায়হানের চোখ মুখ লাল হয়ে গেল। পেছনে ঘুরে রুহির দিকে তাকালে রুহিও কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ঙ্কর কণ্ঠে রায়হান রুহিকে বলল, তুমি এখানে কি করছো রুহি? আমি আগেও বলেছি আমাকে একা ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। রায়হান প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা চাইলেই সব ঠিক হয়ে যাবে। দেখো, একদিন তুমি আমি অনেক সুখে থাকবো একসাথে। তাই নাকি? তাচ্ছিল্য হাসি দিয়ে রায়হান, তোমার এমন মনে হয় তুমি আর আমি একসাথে? রাবিশ, তুমি আমি একসাথে না ছিলাম নাহি থাকবো। আর কি মনে করেছো আমার ভেতরে আগুন লাগিয়ে তুমি বেঁচে যাবে? এটা তোমার ভুল ধারণা। যে আগুনে আজ আমি নিশি জ্বলছি, তোমাকেও জ্বলতে হবে। তুমি সব পেয়েও কখনো কিছু পাবে না। ব্ল্যাকমেল করে বিয়ে করে বিবাহিতর পদক তো পেয়েছো, কিন্তু কোনো দিন স্বামী পাবে না। বিবাহিত হয়েও তোমাকে বিধবার মতো থাকতে হবে।
নিজেকে দেখে একদিন নিজেই ঘৃণা করবে। দেখো সেদিন খুব শীঘ্রই আসবে তোমার জীবন। তুমি এসব কি বলছো রায়হান? আমি তোমাকে ভালোবাসি। আমাকে একবার আপন করে দেখো, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। রায়হান এবার উঠে দাঁড়ালো, রুহি একটু কাছে এসে। রুহি, আগে তোমাকে দেখলে একটু কষ্ট হতো, কিন্তু এখন জাস্ট ঘৃণা হয়। আর আমি হ্যাপি এটা ভেবে যে তোমার মতো মেয়েকে আমি কখনো ভালোবাসিনি। কি বলেছিলে সেদিন? তুই তো নিশির থেকেও সুন্দর, কিন্তু জানো কি রুহি, তোমার মনটাই রাতের থেকেও কালো। আর আমার নিশি, সে তো তোমার চোখে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে। আর তার সেই সৌন্দর্য শুধু আমি দেখতে পাই। কারণ আমার নিশির সৌন্দর্য দেখতে হলে একটা ভালো মনের প্রয়োজন, যা তোমার মাঝে নেই। তুমি ওর থেকে শুধু রায়হান নামের ওই জীবন্ত লাশটাকে কেড়ে নিয়েছো। কিন্তু কেড়ে নিয়েও কী লাভ হলো বলো? আমার মন প্রাণ জুড়ে তো সেই মেয়েটি এখনও বিরাজ করছে, আর সারা জীবন করবেও। ও যদি এখন অন্য কারও হয়ে যায়, তবুও আমি দূরে থেকে ওকেই ভালোবাসবো। আমার ভালোবাসার জন্য নিজেকে আমার হতে হবে এমন কোনো কথা নেই। আমি শুধু চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। আর ভালোবাসার মানুষটিকে সুখে থাকতে দেখার আনন্দ তুমি বুঝবে না রুহি, কারণ ভালোবাসা কি তুমি জানোই না। রায়হান রুহিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবার থেমে যায়, রুহির দিকে না তাকিয়েই। বারবার আমার কাছে আসার চেষ্টা করবে না রুহি। তুমি যদি ভাবো আবার ব্ল্যাকমেল করে আমাকে নিজের কাছে আসতে বাধ্য করবে, তাহলে জেনে রেখো আমার লাশের ভারও তোমাকেই বহন করতে হবে। রুহি স্তব্ধ রায়হানের বলা শেষ কথাগুলো শুনে। রায়হানের এক একটা কথা যেন তীরের মতো বিঁধল মনে, কান্না জড়িতে কণ্ঠে বলে উঠল। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি রায়হান, তাহলে তুমি কেন আমার কষ্টটা দেখতে পাও না? ভালোবেসে তো আমিও অনেক কষ্ট পাচ্ছি। আমাকে কি একটু ভালোবাসা যায় না রায়হান? রুহি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল, কিন্তু রুহির এই আর্তনাদ শোনার মতো কেউ নেই এখানে। রায়হান চলে গিয়েছে আরও আগে। নির্জন রাতে বারান্দায় গ্রিল ধরে আকাশের দিকে চেয়ে আছে নিশি, মনে এক রাশ অভিমান আর কষ্ট নিয়ে। মাঝে মাঝে দমকা হাওয়ায় সাথে এক পশলা বৃষ্টি এসে নিশিকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। হয়তো বৃষ্টিও চায় আজ নিশির ভেতরে জমে থাকা কষ্টগুলোকে ফেলে দিতে। কিন্তু তা যদি সম্ভব হতো, তাহলে আজ দু প্রান্তে বসে থাকা দুটো মানুষকে এত কষ্ট পেতে হতো না। বাতাসে নিশির খোলা চুলগুলো উড়ছে। ঘরের বাতি নিভানো, বারান্দার লাইটটাও জ্বালানো নেই। তবুও রাস্তার ল্যাম্প সাইডের বাতির আবছা আলোয় নিশির মায়াবী মুখটা দেখতে পাচ্ছে রায়হান। রইতে না পেরে রায়হান এখানে এসে পড়েছে। প্রায় 2 ঘন্টা ধরে এক গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন নিশি একটি বার বারান্দায় আসবে। আর রায়হানের মনের বাসনা পূর্ণ করতে নিশি সত্যিই বারান্দায় এসে দাঁড়ালো। নিশিকে দূর থেকে এক পলক দেখে রায়হান মনের ভেতরে এক অদ্ভুত শান্তি পেল। কারো ডাকে নিশি ভেতরে চলে গেল। পরক্ষণে আবার পিছু ফিরে বাহিরে তাকালো। কেন জানি নিশির মনে হলো কেউ ওকে দেখছে, কিন্তু নিশি কাউকে দেখতে পেল না এই রাতের আধারে। কিন্তু রায়হান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সামনের দিকে হাঁটা ধরল। কিছু ভালোবাসা অপূর্ণ রয়ে যায়, কিছু চাওয়ার কোনো মূল্য থাকে না। তাতে কি, আমি তো ভালোবেসে যাব। যতদিন বেঁচে থাকবো তো স্মৃতিগুলো মনে রেখে আমি তো ভালোবেসে যাব। হয়তো কখনো জানতে পারবি আমার পাল্টানোর কারণ। সেদিন হয়তো বলবি আমি অনেক স্বার্থপর। ঠিক, আমি অনেক স্বার্থপর। গভীর রাত, চারিদিকে নীরবতা বিস্তার করছে। কেমন যেন থমথমে পরিবেশ। হয়তো ব্যস্ত মানুষগুলো তাদের আপন নিরে ফিরতে গিয়েছে বলে। রাস্তা ফুটপাতগুলো ফাঁকা, কয়েকটা ক্ষুধার্ত কুকুর ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। কিছু দূরে কয়েকজন ছেলে মেয়ে ঝটলা দেখতে পেল রায়হান। এত রাতে এদের দেখে রায়হানের অনেক কিছু ভাবতে মন চাইলেও কিছু ভাবতে পারছে না। তাদের পাশেই গাড়ির ড্রাইভার গাড়িটি ঠিক করার বৃথা চেষ্টা করছে। আর ছেলেগুলো হাতে গিটার আরও কিছু বাদ্যযন্ত্র দেখতে পেয়ে রায়হান বুঝে গেল এরা হয়তো কোথাও কনসার্ট করে ফিরছে, আর এখন মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। রায়হান কিছু না বলে ওদের পাশ কাটিয়ে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একজন ডাক দেয়। রায়হান পেছনে ঘুরে দেখতে পায় গিটার হাতে নেওয়া ছেলেটি ওকে ডাকছে। রায়হান এবার ব্রেকে
ওদের সামনে দাঁড়ালো। পকেট থেকে ফোনটা নিয়ে নিজের পরিচিত মেকানিককে ফোন করে অ্যাড্রেস দিয়ে দিল। রায়হানের এমন সৌজন্যমূলক আচরণে রাস্তায় দাঁড়ানো ছেলেমেয়েগুলো খুবই খুশি হলো, সাথে অবাক। রায়হান ছেলেটির হাতের গিটারটি নিয়ে একটু বাজিয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছো তোমরা? তাদের মধ্যে একজন বলে উঠল। রায়হান খুব পলাইটলি সবার সাথে পরিচিত হয়ে নিজের পরিচয় জানালো। আমি রায়হান, ঢাকারই অধিবাসী। রায়হানের গিটারের টুংটাং শব্দ শুনে দিহান জিজ্ঞেস করলো। রায়হান মুচকি হেসে, ভার্সিটিতে পড়ার সময় আমাদের একটা ছোটোখাটো ব্যান্ড ছিল। রায়হান একটু মুচকি হাসলো। সবাই জোর দিল। মেকানিক না আসে পর্যন্ত রায়হান যেন একটা গান গেয়ে শোনায় তাদের। রায়হানও আর মানা করলো না। আজ আবার সেই দিনগুলো মনে করতে চায় রায়হান। গাড়িতে হেলান দিয়ে এক পা ভাঁজ করে দাঁড়ালো রায়হান। শুরু করলো নিজের কণ্ঠে একটি গান। तुम मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम ना रहे, कुछ ऐसा हो तुम ना रहो, कुछ ऐसा हो हम ना रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, मैं फिर भी तुमको चाहूँगा, 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 इस चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। রায়হানের চোখ দিয়ে না চাওয়া সত্ত্বেও পানি পড়ছে। গানের মধ্যে রায়হান ওর নিজের ফিলিংসগুলো বলে দিয়েছে সবাইকে। আর দিহান, আরশি, জুয়েল, কবির, নীরা, অন্তি অবাক হয়ে শুনছে। গানের প্রতিটি কলিতে রায়হানের কষ্ট ওরা অনুভব করছে। मेरी जान में हर खामोशी ले, तेरे प्यार के नगमे गाऊंगा, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, इस चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। পুরো গানটা রায়হান চোখ বন্ধ করে নিশিকে স্মরণ করে গিয়েছে, তাই তো নিজের আবেগ ধরে রাখতে পারল না। গান শেষে চারিদিকে নীরবতায় রায়হান চোখ খুলে আরশির হাতে গিটারটা দিয়ে রায়হান আর কিছু না বলেই আবার হাঁটা ধরে। আর ওরা ছজন রায়হানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কারো মুখে কিছু বলার যেন ভাষা নেই। मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा। রায়হান অনেক রাত করে সেদিন বাসায় ফিরল। কলিং বেলে হাত দেওয়ার আগেই রেনু বেগম দরজা খুলে দিল। হয়তো ছেলের জন্যই অপেক্ষা করছিল। মাকে এত রাতে জেগে থাকতে দেখে রায়হান কিছুটা অনুতপ্ত হলো। সরি মা, আর হবে না বলেই চলে গেল। রেনু বেগম ছেলের মুখে দেখেই বুঝে গেছে ছেলের মনের কষ্ট। সে জানতো না তার ছেলে যে মনে মনে নিশিকে ভালোবাসতো। যদি জানতো তাহলে আগেই বউ করে নিয়ে আসতো নিশিকে। তাহলে হয়তো আজ ছেলেকে এতটা ভুগতে হতো না। কোন অলক্ষণে এই মেয়েটাকে আমার বাসায় আসতে দিলাম। সুই হয়ে ঢুকে কোড়াল হয়ে বের হলো। আমার ছেলে মেয়েদের জীবনে সুখ শান্তি সব কেড়ে নিল। এত ঘর রেখে এই কালনাগিনী আমার ঘরকে ছোবল মারতে মনে চাইছিল। তিশার চোখেও আজ ঘুম নেই, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আজ সকালের কথাগুলো চিন্তা করছে। আজ সকালে রায়হান যখন বলল রুহি ওর বউ, তিশা বিশ্বাসই করতে চায় না।
বারবার ভাইকে অনুরোধ করলো এসব যেন মিথ্যা হয়। ভাই তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করছো তাই না? তুমি আর নিশি মিলে নিশ্চয়ই কোনো প্ল্যানিং করেছো। এমনি হবে। তুমি রুহি আপুকে কিভাবে সম্ভব? এটা কখনো সম্ভব না। আর ভাবলে কি করে? তুমি বলবে আর আমি বিশ্বাস করব? এ ধরনের স্টুপিড মার্কা ফান আমার একদম পছন্দ না। রেনু বেগম মেয়েকে কিছু বলতে চাইলো, কিন্তু তিশা কিছু বলতে না দিয়ে নিজেই বলা শুরু করলো। জানো মা, তোমার ছেলে ডুবে ডুবে জল খায় আর ভাবে কেউ জানতে পারবে না, কিন্তু ভুল সবাই জানে ভাইয়া। মা, তোমার ছেলে আমাদের নিশিকে মনে মনে অনেক ভালোবাসে, আর দেখো আমাকে বোকা বানাবার জন্য এখন কত বড় মিথ্যা বলছে। রেনু বেগম তিশার হাতটা ধরে নিজের কাছে এনে, শান্ত হ তিশা, আর রায়হান মিথ্যে বলছে না। রায়হান আর রুহি বিয়ে করেছে, এটা সত্য। তিশা নিষ্পলক মায়ের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি বলবে। দুনিয়ায় মনে হয় ঘুরে গেল। নিশির কথা মনে পড়তেই চোখ দিয়ে যেন পানির বন্যা বয়ে যাচ্ছে। তিশা রায়হানের সামনে গিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কেন ভাইয়া, কেন এমন করলে নিশির সাথে? ওই মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, এটা জেনেও তুমি এত বড় ধোঁকা দিলে কিভাবে ওকে? একবারও কি ওর কথা মনে পড়েনি? বল না ভাইয়া, কেন করলি? তিশা কান্না জড়িত কণ্ঠে, জিসান প্যান্টের পকেটে হাত রেখে শুধু রায়হানের দিকে তাকিয়ে আছে। কেন জানি আজকে রায়হানকে খুব অপরিচিত লাগছে জিসানের। জিসান জানতো রায়হান আর নিশির কথা, আর ও ভেবেই নিয়েছে হানিমুন থেকে এসে সবার সাথে এই বিষয়ে কথা বলবে, কিন্তু তার আগেই এসব হয়ে গেল। তিশাকে শান্ত করার জন্য রায়হান তিশার বাহুটা ধরে, শান্ত হবুন, এখন এসব বলে আর লাভ নেই, যা হবার হয়ে গেছে। মনে কর এটাই নিয়তি ছিল, তোর নিজের নতুন একটা জীবন শুরু হয়েছে। তুই এসব নিয়ে চিন্তা না করে শুধু নিজের সংসারের কথা ভাব। কথা ঘোরানোর জন্য রায়হান, এখন বল কেমন ঘুরলি এই কয়েকদিন? রায়হান ঠোঁটে একটা মলিন হাসি দিয়ে, ভাইয়া নিশি পর কেউ না, আমার পরিবারের অংশ, ওর চিন্তা তো করতেই হবে তাই না? আর পরিবারের একজন সদস্য ভালো না থাকলে পরিবারের বাকি সদস্যরা কিভাবে ভালো থাকবে? আর নিশি ভালো নেই, একদম ভালো নেই। তুমি খুব অন্যায় করেছো ওর সাথে ভাইয়া, খুব অন্যায়। তিশা আবার কাঁদতে লাগে। রায়হান কিছু বলতে নিবে তার আগে জিসান এসে তিশার হাতটা ধরে বাহিরে নিয়ে যায়। জিসানের এখানে আর এক মুহূর্তও থাকতে চায় না। হয়তো থাকলে রায়হানের উপর রাগটা কন্ট্রোল করতে পারবে না, তাই তিশাকে নিয়েই বের হয়ে গেল। সারা রাস্তায়ও জিসান আর একটা কথাও বলেনি তিশার সাথে। আহমেদ বাড়িতে গেটের সামনে তিশাকে নামিয়ে দিয়ে জিসান চলে গেল অফিসে। তিশা বাসায় এসে বেশ কয়েকবার নিশির সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু নিশি একটিবারও দরজা খুলেনি। তিশা জানে নিশি কষ্টে আছে, খুব কষ্টে, কিন্তু এখানে তিশার দোষ কি? নিশি কেন তিশার থেকে মুখ ঘুরিয়ে ফেলছে? তিশা বুঝতে পারছে না। তিশাকে নিশি রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে রাবেয়া বেগম কিছুটা রেগে গেলেন। তিশা, তুমি এখানে কি করছো? মা প্লিজ নিশিকে বলুন না আমার সাথে একবার কথা বলতে। ও আমার সাথে রেগে আছে, কিন্তু কেন? আমি কি করেছি? দেখো তিশা, যা হবার হয়েছে। আমি আর এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। আর তুমি প্লিজ নিশি থেকে দূরে থাকো। বর্তমান পরিস্থিতি এটাই ভালো। ওকে একা থাকতে দাও, সময়ের সাথে সাথে ওর ঘাটাও শুকিয়ে যাবে। একটা কথা বলবো তিশা, তোমার ভাই বলল সে রুহিকে আগে থেকেই পছন্দ করত। তুমি কি এটা জানতে না? তিশা ছলছল চোখে ওর শাশুড়ির দিকে তাকিয়ে, মা আমি বিন্দু মাত্র যদি আভাস পেতাম তাহলে এসব হবার আগেই সব ঠিক করে দিতাম। শাশুড়িকে কথাগুলো বলে তিশা নিজের রুমের দিকে চলে গেল। তিশা বুঝে গেল ওর শাশুড়ি ওর কথাগুলো বিশ্বাস করেনি, হয়তো সিচুয়েশন তাকে করতে দিচ্ছে না। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ পেয়ে তিশার ধ্যান ভেঙে যায়। জিসান তিশাকে জড়িয়ে ধরে, আপসেট? তিশা মাথা নিচু করেই বলে, না। জিসান তিশাকে সামনে ঘুরিয়ে মুখটা দুহাত দিয়ে তুলে, তাহলে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? তিশা মাথা নাড়ায়, না। তাহলে আপনিও কি আমার উপর রাগ করে আছেন? বিশ্বাস করুন আমি কিছুই জানতাম না। ভাই নাকি সবাইকে বলেছে সে রুহি আপুকে পছন্দ করে।
তাই তাকে বিয়ে করেছে। আমার এগুলো বিশ্বাস হয় না, আর আমি কিছুই জানি না, সত্যি বলছি। রিল্যাক্স জান, সমস্যা কি? আমি কখন বললাম আমি তোর উপর রেগে আছি? আমি কেনই বা তোর উপর রাখবো? আর আমি জানি আমার তিশা কেমন, তাই এসব চিন্তা বাদ দাও। তিশাকে নিজের সাথে জড়িয়ে আমি জানি এতে তোর কোনো দোষ নেই, কিন্তু এখন সিচুয়েশনটাই এমন, তাই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। সবাইকে একটু সময় দে। জিসান তিশাকে শান্ত করিয়ে দিল, কিন্তু জিসান নিজেও গভীর চিন্তায় মগ্ন। জিসানের মাথায় কি চলছে একমাত্র জিসানই জানে। দেখতে দেখতে কয়েক সপ্তাহ পার হয়ে গেল। নিশি নিজের কষ্টটা লুকানো শিখে গেল পরিবারের জন্য। তবে এসবের মধ্যে নিশি আর তিশার সম্পর্কটা আগের মতো হয়নি এখনও। খুব কম কথা বলে তিশার সাথে নিশি, তাও যদি তিশা বলে, কিন্তু তিশা হার মানেনি। তিশা বারবার চেষ্টা করছে আগের নিশিকে ফিরিয়ে আনতে। আজ দুদিন হলো জিসানের কাজিনরাও বাড়িতে এসেছে, আর ওরাই নিশিকে কিছুটা স্বাভাবিক করে তুলছে হাসির আনন্দের মাধ্যমে। নীরা, হীরা, ঝুমুর, মিলি, মুক্তা, ওরা 5 জন মিলে নিশিকে ব্যস্ত রেখেছে। আর এসব প্ল্যানিং আর কারো না, জিসানের। নিশি যাতে ডিপ্রেশনের মধ্যে না চলে যায়, তাই এসবের ব্যবস্থা। আজ ওরা সবাই মিলে বাইরে যাওয়ার প্ল্যানিং করলো। আমাকে আর জিসানকেও যেতে বলল, কিন্তু আমি জানি আমি গেলে নিশি ভালো মতো এনজয় করতে পারবে না। আর তাছাড়া জিসানও নেই। জিসানের আজ ক্লাবে একটা পার্টির ইনভিটেশন আছে ফ্রেন্ডসদের সাথে, তাই জিসান অফিস শেষে ওখানেই যাবে। জিসানকে ছাড়া কোথাও যাওয়া এখন কেন জানি ভালো লাগে না, তাই আমি বাসায় থেকে গেলাম। তানজিলা ভাবির কাপড়গুলো ভাঁজ করছে, আর আমি তারিনের সাথে খেলছি ভাবির রুমে বসে। তিশা, পড়ালেখা কি নেই তোমার? দিন দিন পড়ালেখা নিয়ে বেশ অবহেলা দেখছি। জিসান জানতে পারলে কিন্তু তোমার খবর আছে। ভাবি ভয় দেখিও না তো, আমাকে তারিনের সাথে খেলতে দাও। ভাবি তারিন তো বড় হয়ে যাচ্ছে, আর একটা বাবু কেন নিচ্ছ না? তাহলে আমি আর তারিন একটা খেলার সাথে পেতাম, তাই না তারিন? তারিনও খিলখিলে হেসে দিল। কি বুঝলো আল্লাহ জানে। দেবরানী, আমি একটাতেই খুশি। এখন তোমার পালা। তোমার স্বামীকে বলো এই কথা, তোমার জন্য একটা বেবি এনে দিবে। ভাবি তুমিও না? কি হলো দেবরানী, এখন লজ্জা পাচ্ছ কেন? ভাবি তোমার সাথে আর কোনো কথা নেই, সরো তো। আমার পড়া আছে, আমি পড়তে বসবো। হুম হুম যাও যাও, তোমার হিরো আসলে আবার অন্য পড়া শুরু করবে। আমি লজ্জায় ভাবির রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে পড়লাম। কি সব বলে আল্লাহ, এই বাড়ির সব পাবলিক একটু লাগাম ছাড়া। তিশা পড়ার টেবিলে বসে ভাবছে, সত্যি আমার যদি একটা বেবি হয় তাহলে কত ভালো হতো। কিন্তু এই হিটলার যদি শুনে আমি বিয়ে হতে না হতে বেবি নিতে চাই, কে জানে কি করবে। এমনিই আমাকে বলে দিয়েছে ওনাকে আর পড়ালেখা ছাড়া অন্য কিছু নিয়ে আমি যেন চিন্তা না করি, সংসার নিয়েও যেন একদমই মাথা না ঘামাই। আমার নাকি সংসার করার বয়স হয়নি, তাহলে বিয়ে করেছে কেন হিটলার আমায়? জিসান ক্লাবে বসে রনির সাথে কথা বলছিল। ও সময় রায়হানও ক্লাবে আসে। রনি রায়হানকে দেখে ডাক দেয় ওখানে আসতে। রায়হান সবার সাথে দেখা করে রনির কাছে আসে, আর এসেই জিসানকে দেখতে পেল। আজও অনেক দিন পর তাদের দেখা হলো। সেদিনের পর থেকে রায়হান আর জিসানের মাঝে কোনো কথা হয়নি। জিসান বসে মোবাইলে কিছু দেখছিল। রায়হান গিয়ে জিসানের পাশে বসে হাতে একটা ড্রিঙ্কস তুলে নেয়। জিসান মাথা না তুলেই, তুই তো ড্রিঙ্ক করতি না, তা আজ হঠাৎ ড্রিঙ্কস করতে মন চাইলো কেন? শুনেছি প্রেম করে বিয়ে করেছিস, তোর বউ কিছু বলবে না। এখন তো এসব ছাড়ার পালা, আর তুই শুরু করেছিস। বউ আবার ছেঁকা টাকা দেয়নি তো? রায়হান মলিন হাসি দিয়ে, হঠাৎ অনেক কিছু হয়ে যায়, হঠাৎ করে জীবনটা পাল্টিয়ে যায়, হঠাৎ সব শেষও হয়ে যায়। এত হঠাৎের মধ্যে আমার হঠাৎ ড্রিঙ্কস নেওয়াটা খুবই তুচ্ছ বিষয়, তাই না? ঠিক বলেছিস, তুই তো আবার ভদ্র ছেলে, সবাই খুব বেশি বুঝিস। জিসান পকেটে মোবাইলটা রেখে নিজের হাতেও একটা সফট ড্রিঙ্কস তুলে নেয়। হয়তো খুব শীঘ্রই দাওয়াত পাবি, তবে তোকে দাওয়াত আগেই দিয়ে দিলাম, পরে যাতে কোনো বাহানা না করতে পারিস।
রায়হান ভ্রু কুঁচকে জিসানের দিকে তাকায় বাকি কথা শোনার জন্য। জিসান রায়হানের দিকে না তাকিয়েই বলে, নিশির বিয়ের কথা আমার কাজিন নীরের সাথে চলছে। মা তো পারে না, কালই বিয়ে দিয়ে দেয়। কিন্তু নিশির জন্য আমরা ওয়েট করছি। আই হোপ ও এবার রাজি হবে। না হবার কারণ তো নেই। রায়হান কিছুক্ষণ জিসানের দিকে তাকিয়ে থেকে মুখটা ঘুরিয়ে ফেলে। হাতের গ্লাসে রাখা ড্রিঙ্কসটা এক ঢোকে শেষ করে ফেলল। ওয়েটারের দিকে আরও কিছু ড্রিঙ্কস এনে সেগুলোকে শেষ করে দিল। জিসান বসে বসে শুধু রায়হানের কাণ্ড দেখছে। কয়েকজন ফ্রেন্ডস এসে রায়হানকে আটকানোর চেষ্টা করলো, কারণ রায়হানের এসব খাওয়ার অভ্যেস নেই, কিন্তু কেউ পারল না। নিশির বিয়ের কথা শুনেই যে ওর ভেতরে আগুন লেগে গিয়েছে, জিসান তা খুব ভালো করে বুঝতে পারছে। জিসান জানে কোথাও কি বলতে হয় আর কাকে কিভাবে টাইট দিতে হয়। রাওয়া ক্লাব ঢাকার অভিজাত ক্লাবগুলোর মধ্যে একটি। এই ক্লাবের দ্বিতীয় তলায় কার্ডরুম বারে জিসান আর রায়হান বসে আছে। জিসান সম্পূর্ণ তালে আর রায়হান বেতালে। কিছুক্ষণ পর রায়হান উঠে করিডোরে চলে যায়। একটু মুক্ত বাতাসের প্রয়োজন। চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করছে। ঠিক তখনই জিসান প্যান্টের পকেটে দুহাত রেখে রায়হানের কাছে এসে দাঁড়ালো। ইতিহাস তুই শুরু করবি নাকি আমি খুঁজে নেব? কথা বলেই একটা সিগারেট ধরালো। ধোঁয়াগুলো বাতাসে উড়িয়ে রায়হানকে আবারও প্রশ্ন করলো, জানিস তো রায়হান, আমি আর তুই কথা দিয়েছিলাম আমরা দুজন দুজনের কাছ থেকে কিছুই লুকোবো না। তুই কিন্তু বন্ধুত্বের সব শর্ত ভেঙে দিচ্ছিস। রায়হান মলিন একটা হাসি দিয়ে জিসানের হাত থেকে সিগারেটটা নিয়ে নিজেও টানতে লাগলো। দু বন্ধুর মাঝে চলল কিছু না বলা কথা অনেকক্ষণ। আকাশ পানে তাকিয়ে আছে রায়হান আর জিসান, দুজনেই চুপ। কিন্তু আজ দুজনের মন কিছুটা হলেও শান্তি পেয়েছে। এতদিন দুজন আলাদা থেকে ভেতরে ভেতরে অনেকটা ভেঙে গিয়েছিল। জিসান বাসায় আসতে আজ একটু লেট করে ফেলেছে। ভেবে নিয়েছিল তিশা হয়তো ঘুমিয়ে গিয়েছে। রুমে প্রবেশ করে দেখে ঘরটি পুরো অন্ধকার, তবে ড্রিম লাইটের আবছা আলোতে দেখা যাচ্ছে বিছানা খালি। মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। এটা ভেবে যে তার প্রিয়তমা বউটি তারই জন্য জেগে আছে। হাতের কোটটা আর টাইটা খুলে পাশে সোফায় রেখে দিল। আস্তে আস্তে তিশার দিকে পা বাড়ালো। বেলকনিতে দাঁড়িয়ে আছে তিশা। হালকা বাতাসে তিশার চুলগুলো উঠছে, সাথে শাড়ির আঁচলটি। জিসান বারান্দায় দরজায় হেলান দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তিশার দিকে। লাল জর্জেটের শাড়িতে পরিধান তিশাকে দেখে আজ একদম ওদের বিয়ের প্রথম রাতের কথা মনে করিয়ে দিচ্ছে জিসানকে। তাদের প্রথম মিলনের রাত ছিল, যা জিসান কোনো দিনও ভুলবে না। আজ তিশাকে সেই দিনের মতোই এত সুন্দর লাগছে। জিসান নিজের মনে বলে ফেলল, জিসান তুই তো গয়া আজ। এই রমণী তার জাদু দিয়ে তোকে একদিন মেরেই ফেলবে। জিসান তিশাকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবালো। কখন এসেছেন আমি তো বুঝতেই পারলাম না। এত চিন্তায় মগ্ন থাকলে কিভাবে বুঝবি? হুম তিশা, হুম আপসেট? হুম মুড ভালো না? তেমন কিছু না। তিশাও জিসানের হাতের উপর নিজের হাতটা রাখলো। জিসান তিশার ঘাড়ে নাক ঘষতে ঘষতে কানের কাছে এসে কানের লতিতে হালকা একটা কামড় দিয়ে দিল। মুড করার জন্য কি করতে হবে এখন? জিসানের এমন বিহেভে তিশা একটু কেঁপে উঠল। কিছুই করতে হবে না, অনেক রাত হয়েছে, চলুন ঘুমাবেন। তিশা যেতে চাইলে জিসান আরও শক্ত করে ধরে। পালাতে চাস? তা আবার আমার কাছ থেকে? তিশা এক ঝটকায় নিজের সামনে ঘুরিয়ে, আগেই দিইনি, আর এখন তো ইম্পসিবল। তিশা তাকিয়ে দেখে জিসান কেমন নেশা ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে। জিসানের এমন তাকানোতেই তিশা যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জিসানের সেদিকে কোনো খবর নেই। সে তো তার প্রিয়তমার মুড বানাতে ব্যস্ত। জিসান যখন বুঝতে পারলো ওর পদ্ধতি কাজ দিয়েছে, সাথেই তিশাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। এরপর কি হবে তা ভেবেই তিশার লজ্জায় মুখ লুকালো জিসানের বুকে। জিসান এমনি আজ অনেকটা খুশি রায়হানের সাথে কথা বলে, আর নিজের এই আনন্দটাকে আরও ডাবল করবে। তার ভালোবাসার মানুষটির মাঝে আজ আবার ডুব দিবে।
সকালে তিশার ঘুম ভাঙে আগে। চোখ খুলে নিজেকে জিসানের বুকের উপর শুয়ে থাকতে পায়। মাথাটা হালকা উঠিয়ে দেখে জিসান মুখটা হা করে ঘুমিয়ে আছে। জিসানের মুখ হা করা দেখে তিশার ভীষণ হাসি পেল। হাত দিয়ে মুখটা বন্ধ করে গালে একটা ডিম্পল কিস দিল। গুড মর্নিং। হাত দিয়ে মুখটা বন্ধ করে গালে একটা ডিপলি কিস করে। কানের কাছে গিয়ে জিসানও তিশাকে দু হাতের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে, কপালে একটা আদর দিয়ে দিল। গুড মর্নিং জান। তো কাল রাত আপনার কেমন কাটলো? তিশা জিসানের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে, অসভ্য, মুখে কিছু আটকায় না, ছাড়েন আমাকে, আজ কলেজে যেতে হবে আমায়। কিন্তু জিসান তো ছাড়ার মানুষ না। যখনই তিশা দূরে সরতে চায় জিসান তখন তিশাকে পাওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। আজও তাই হলো। তিশাকে আরও কিছুক্ষণ জ্বালালো। তিশা জিসানের বুকে মাথা রেখে শুয়ে আছে। কিছুক্ষণ আগে জিসানের ভালোবাসার টর্চার বেচারি ক্লান্ত হয়ে পড়েছে। জিসান তিশার চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। তিশা, রায়হানের সাথে কথা বলিস না কেন? তিশা এবার মাথা উঠিয়ে জিসানের দিকে তাকায়। আপনি জানেন কি করে? রায়হান বলেছে। ভাইয়ার সাথে কথা হয়েছে? তিশার মুখের সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে, কাল ক্লাবে দেখা হয়েছে। তিশা চাটা সুন্দর করে জড়িয়ে উঠে বসলো। ভাইয়ার জন্য নিশি আমার সাথে কথা বলে না, ও আমাকে ভুল বুঝে বসে আছে। আমি রাগ, তার উপর ভীষণ রাগ। নিশিকে এতটা কষ্ট দেওয়ার কোনো রাইট নাই ভাইয়ার। তিশা চাদরটা সুন্দর করে জড়িয়ে উঠে বসলো। জিসানও উঠে বসলো। তিশার কোমরটা ধরে তিশাকে নিজের কোলে বসালো। নিজের হাতের আঙ্গুলগুলো দিয়ে তিশার হাতটা মুঠে করে নিয়ে নিল। দেখ জান, মাঝে মাঝে না চাওয়া সত্ত্বেও আমাদের এমন কিছু কাজ করতে হয় যার ফলে আমাদের ঘনিষ্ঠ মানুষগুলো হয়তো খুব কষ্ট পায়, কিন্তু তবুও সবার হিতের জন্য আমাদের করতে হয়। রায়হান খুব বুদ্ধিমান ছেলে। ও এমনি না বুঝে এসব করবে না। হয়তো কোনো রিজন আছে, সেটা একদিন জানা যাবে। কিন্তু তুই যে ভুল বুঝে রায়হানকে কষ্ট দিচ্ছিস তা একদম ঠিক না। তুই জানিস না রায়হান তোকে অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, কিন্তু তোর জন্য নিজের জীবনটাও দিতে ভাববে না। তিশা জিসানকে হঠাৎ জড়িয়ে ধরে, আপনি এত ভালো কেন বলেন তো? ভাইয়া এত কিছু করার পরও আপনি একটিবারও আমায় বা ভাইয়ার ওপর রাগ করেননি। আপনার কি রাগ হয় না? জিসান একটু মুচকি হেসে, আরে পাগলি, আমি রাগ করব তো কার উপরে করব? তোরা দুজনই আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তাহলে রাগ করার প্রশ্নই আসে না। আর নিশি? নিশি আমার বোন, ওর সাথে আমার রক্তের সম্পর্ক। ও কষ্ট পাক বা ওর ক্ষতি হয় এমন কিছুই করব না, কিন্তু আল্লাহ যদি ওর কপালে রায়হানকে না লিখে তাহলে কিছুই করার নেই। আমি বলছি না যা হয়েছে ঠিক হয়েছে, আমি বলবো সময়ের কাছে ছেড়ে দে সব কিছু। সময় বলে দিবে কি হবে। নিশির কপালে যা লেখা আছে তাই হবে, তাই সব চিন্তাভাবনা ছেড়ে দে। তুই আজই ফোন দিয়ে বাসায় সবার সাথে কথা বলবি। মা নাকি কান্না করে তোর জন্য। তিশা মাথা নাড়ায়। হ্যাঁ। এরপর জিসান উঠে ফ্রেশ হতে চলে গেল। আর তিশা ভাবছে, কতটা লাকি আমি জিসান আপনাকে পেয়ে। কিভাবে আমার সব কষ্টগুলো নিমেষে দূর করে দেন। আমি আসলেই অনেক ভাগ্যবতী। রুহি রাত দিন চেষ্টা করছে রায়হানের মন জয় করতে, কিন্তু কোনো কিছু করে কিছুই পাচ্ছে না। রায়হান রুহির সাথে কথা বলা তো দূরে থাক, তাকায়ও না। সকালে নাস্তা রুহি বানায় বলে নাস্তা না করেই ইদানিং অফিসে চলে যায় রায়হান। হাজার রাতেও খুব দেরি করে বাসায় আসে। এমনিতে রায়হান রুহির সাথে এক রুমেও থাকে না। রুহি বিয়ের পর থেকেই তিশার রুমে থাকে। রায়হান নিজের রুমে জায়গা দেয়নি। দিন দিন রায়হানের অবহেলাগুলো রুহিকে বিরক্ত করে তুলছে। শুধু রায়হান না, রেনু বেগমও রুহির সাথে তেমন কথা বলে না। বিয়ের আগে কত না গল্প করত, অথচ এখন রুহির দিকে তাকায়ও না। রুহি ভাবতে লাগলো, এত কিছু করেও কি লাভ হলো? রায়হানকে পেয়েও আজ পেল না ও। এর অধিকার চাইলে নাকি রায়হান নিজের জীবন শেষ করে দিবে। তাই তো রায়হানকে হারানোর ভয়ে নিজের স্ত্রীর অধিকার চাইতে সাহস পায় না রুহি। কি করবে কিছুই বুঝতে পারছে না। বিলাসবহুল হোটেল আমারই ঢাকাতে আজ একটা বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে।
আর এই পার্টির পুরো আহমেদ ভিলার লোকজনও ইনভিটেশন পেয়েছে, তাই না চাওয়া সত্ত্বেও সবাইকে আজ পার্টিতে উপস্থিত হতে হয়েছে। কারণ পার্টিতে ইনভাইট করা ব্যক্তিটি আহমেদ কোম্পানির খুব পুরাতন ক্লায়েন্ট, আর ক্লায়েন্টের মন রক্ষার্থে এসব পার্টিতে উপস্থিত থাকতে হয়। জিসান আর তিশা বাদে সবাই পার্টিতে এসে পড়েছে, কারণ তারা একসাথে আসবে। তিশা রেডি হয়ে ড্রয়িং রুমে বসে জিসানের জন্য ওয়েট করছে, কিন্তু জিসান বাসায় এসেই তিশার উপর ক্ষেপে যায়, কারণ তিশা পরনে শাড়িটা একটু বেশি পাতলা, আর তিশা এত সাজগোজ জিসানের একদমই পছন্দ না। তাতে দাঁত চেপে জিসান জিজ্ঞেস করলো, এসব কি পড়েছিস তুই? পার্টিতে যাচ্ছিস নাকি মডেলিং করতে? ঠিক করে বল তো। তিশা জিসানের কথা আগামাথা বুঝতে না পেরে, কেন, কি হয়েছে? আমাকে ভালো লাগছে না? সবাই যে বলল আমাকে অনেক সুন্দর লাগছে। তাহলে জিসান আর কিছু না বলে তিশার হাতটা ধরে রুমের দিকে গেল। কাবার্ড থেকে একটা প্যাকেট বের করে তিশাকে দিয়ে বলল, এটা পরে রেডি হ তাড়াতাড়ি, আমি ফ্রেশ হয়ে আসছি। তিশা খুশিতে গদগদ হয়ে প্যাকেটটা খুলল, কিন্তু ওর হাসি বেশিক্ষণ থাকলো না। প্যাকেটটার ভেতরে ছিল একটা ডিজাইনার আবায়া আর হিজাব। তিশা এসব হাতে নিয়ে বেডে বসে পড়েছে। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা ওখানেই বসে আছে এগুলো হাতে নিয়ে। জিসানের রাগ উঠলেও নিজেকে সংযত করে নেয়। তিশার সামনে হাঁটু গেড়ে বসে। কি হলো জান, ডিজাইন পছন্দ হয়নি? তিশা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, আমি পার্টিতে এইসব পরে যাব? তিশার হাতটা ধরে, আমি এসব বিজনেস পার্টিগুলো একদম পছন্দ করি না, কিন্তু বিজনেসের জন্য সৌজন্যতা বজায় রাখতে যেতে হয়, তাও আবার তোকে নিয়ে। আমি আগেও বলেছি তোকে কেউ দেখুক সেটা আমি চাই না। যেখানে তোর কলেজে বোরখা ছাড়া যেতে দেই না, সেখানে এইসব পার্টিতে তোকে এভাবে নিতেই আমার ভয় করে। কে কিভাবে আসছে তা আমার দেখার বিষয় না। আমি চাই তুই একদম শালীন পোশাক পরে সেখানে যাবি। বল, আমি কি খুব বেশি চাইছি? তিশা মাথা নাড়ায়। না। জিসানের দেওয়া পোশাকগুলোই তিশা পরে ভালো মতো হিজাবটা বেঁধে নেয়। জিসানও রেডি হয়ে গাড়ির সামনে অপেক্ষা করছে। তিশা রেডি হয়ে নিচে নেমে গাড়ির সামনে আসলে জিসান তিশার মুখটা ধরে, মাশাআল্লাহ, অসাধারণ লাগছে তোকে। এরপর দুজনেই গাড়িতে উঠে পার্টিতে রওনা দিল। পার্টিতে রায়হানও আসছে, তবে যথারীতি কারোর সাথে কথা না বলে বারে বসে আছে। আপাতত রায়হানের তীক্ষ্ণ নজর নিশির দিকে, কারণ নিশি সেই কখন থেকে নীরের সাথে চিপকে আছে, যা রায়হানের একদমই সহ্য হচ্ছে না। মনে তো চাইছে হাত ধরে টেনে নিশিকে নিজের কাছে নিয়ে আনতে, কিন্তু সেই অধিকার কি আছে এখন? এই হোটেলের রুপটপে পার্টিটা আয়োজন করা হয়েছে, কারণ রুপটপ থেকে বাইরের ভিউটা দেখতে চমৎকার। গুলশান 2-এর 41 নং রোডে অবস্থিত হওয়ায় যাতায়াত তেমন কোনো সমস্যা নেই। তাই জিসান তিশাও তাড়াতাড়ি পার্টিতে জয়েন হতে পেরেছে। তিশার মা আর তানজিলার কাছে রেখে জিসান বাকি বিজনেস ক্লায়েন্টের সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়েছে। এতক্ষণ পর নিশু রায়হানকে খেয়াল করলো। চোখে চোখ পড়ার সাথে সাথে চোখ সরিয়ে ফেলল নিশি। এই লোকটির আর কোনো মায়ায় নিজেকে জড়াতে চায় না ও। সে আমার না, তাকে দেখারই বা কি দরকার? কিছুক্ষণ পর কাপল ডান্স শুরু হলো। যারা ডান্স করবে তারা ডান্স ফ্লোরে এসে পড়েছে। জিসান ও তিশার সাথে জয়েন হয়েছে, তবে সবার মুখে মাস্ক দেয়া, নিজ নিজ পছন্দ মতো। নিশিও ভেবে নিয়েছে ও ডান্স করবে, তাই নীরকে বলল মাস্ক নিয়ে আসতে। হঠাৎ সব লাইট নিভে গেল, কেবল ডিজে লাইট জ্বলছে, গানও চালু হয়ে গেল। নিশি ওয়েট করছে নীরের জন্য। হঠাৎ কেউ নিশিকে টান দিয়ে ডান্স ফ্লোরে নিয়ে আসলো। একটা হাত দিয়ে শক্ত করে নিশির কোমরটা চেপে ধরলো, আরেক হাত দিয়ে নিশির হাত ধরে নাচতে লাগলো। নিশি বুঝে ওঠার আগেই এসব হলো। একজোড়া ডিজে লাইট, যার কারণে সাদাকে আর কালোকে কিছুই বোঝা যায় না। তার উপর মাস্ক পরে থাকার কারণে নিশি চিনতেই পারল না রায়হানকে। প্রথমে নিশি নীর মনে করলেও পরে বুঝতে পারে এটা নীর না। তাহলে কে? নিশি ছুটার চেষ্টা করে, কিন্তু রায়হান নিশির কোমর ধরে আরও কাছে টেনে এনে শক্ত করে ধরে।
নিশি অনুভব করে লোকটির নখ ঢুকে গিয়েছে ওর কোমরে। নিশি বুঝতে পারছে না কি হচ্ছেটা কি ওর সাথে। নিশি লোকটিকে যতই সরানোর চেষ্টা করছে, রায়হান নিশিকে ততই নিজের কাছে টেনে নিয়েছে। হঠাৎ রায়হানের পারফিউমের ঘ্রাণ নিশির নাকে আসে। নিশি একটু চুপ হয়ে যায়, লোকটির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। আসলে কে? কেন জানি মনে হচ্ছে এটার অন্য কেউ না, রায়হান ভাই। বালুকাময়ের উপরে খালি পায়ে হেঁটে চলেছে রুহি আর রায়হান। কিছুক্ষণ পর পর তীরে আছড়ে পড়ছে নীল সমুদ্রের ঢেউ। প্রতিটি ঢেউয়ের জলরাশি ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের জীবনের না পাওয়া হাজারো আনন্দ, কষ্ট, বেদনাগুলো। ইন্দ্রজালিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই কক্সবাজারের সমুদ্র সৈকত। কোলাহলমুক্ত, শান্ত এই সমুদ্র সৈকতে রুহি আর রায়হান ঘুরতে এসেছে। রায়হানের হাত ধরে কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছে। রুহির সব স্বপ্ন যেন আজ সত্য হলো, তার ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়ে। হঠাৎ রুহি দেখে ওর শাশুড়ি রেনু বেগম সমুদ্র থেকে এক বালতি পানি এনে ওর শরীরে আচমকা মারল। মুহূর্তেই রুহি ধরপড়িয়ে উঠে বসলো। চোখগুলো ভালো করে কচলে দেখলো ও তো এখনও ওর রুমেই, আর ওর সামনে কোমরে হাত দিয়ে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে ওর শাশুড়ি। তার মানে ও স্বপ্ন দেখছিল এতক্ষণ। রেনু বেগমকে এভাবে দেখে কিছুটা ভয় পেয়ে গেল রুহি। বুঝে উঠতে পারছে না শাশুড়ি এভাবে তাকিয়ে থাকার কারণটা কি। পরীক্ষণে বুঝতে পারল ও তো পুরো কাক ভেজা হয়ে বসে আছে রেনু বেগমের দিকে তাকিয়ে। আন্টি এ কি করলেন? আমাকে এইভাবে পানি মারলেন কেন? কত সুন্দর স্বপ্ন দেখছিলাম জানেন? ওহো আমার মহারানী, স্বপ্ন থেকে বাস্তবে ফেরার জন্যই তো পানি ঢাললাম। সে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছেন। তো ঘুমাচ্ছেনই বলি, এসব ঘুম কি আজই ঘুমিয়ে ফেলবেন? বেলা তোর কম হলো না, একটু শরীরটাকে হিলান। ঘরের কাজগুলো কে করবে শুনি? হায় রে আমার পোড়া কপাল, ছেলের বউ থাকতে এই বয়সে আমাকে নাকি ঘরের কাজ করতে হবে। একটু ন্যাকামি করে। রিল্যাক্স আন্টি, আজ হঠাৎ আপনি এমন কেন করছেন? আর মাত্রই তো সকাল 8টা বাজে, এত কিসের তাড়া? মাত্র 8টা বাজে বলছে এই মেয়ে। আরে তোমার স্বামী হয়তো কোনো কাজ নেই, কিন্তু বাড়িতে আমরা বুড়ো বুড়ি তো আছি, তাদের দিকে তো একটু খেয়াল তো রাখো। রায়হানের কাজ নেই মানে? একটু বিস্মিত হয়ে রিনা বেগম চলে যেতে নিলে রুহির কথায় আবার থেমে যায়। কেন তুমি জানো না? কি? রায়হানের চাকরি চলে গেছে। রুহি বিছানা থেকে চিৎকার দিয়ে উঠে দাঁড়ায়। কি? আর কেন? কেন আবার? ওই বাড়ির মেয়ের সাথে প্রেম করে বিয়ে করবে আরেকজনকে, তাহলে তারা কি তোমার জামাইরে নিয়ে পুজো করবে কি? রেনু বেগম আর এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল। আর রুহির মাথায় হাত দিয়ে বসে পড়ল। রুহি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে রায়হান সোফায় বসে আপেল খাচ্ছে আর টিভি দেখছে। রুহি বুঝতে পারল ওর শাশুড়ি মিথ্যা বলেনি, কারণ এতক্ষণে রায়হান অফিসে চলে যাওয়ার কথা। রুহি নাস্তা বানানোর জন্য ফ্রিজ থেকে ডিম বের করতে নিলে রেনু বেগম এসেই বাধা দেয়। কি করছো রুহি? কেন আন্টি, ডিম বের করছি অমলেটের জন্য। নাস্তা করবেন না? আমি আজ আপনাদের সবার জন্য পরোটা, অমলেট, হালুয়া করব। রায়হান যেহেতু বাসায় আছে, আজ ওকে নাস্তা করিয়েই ছাড়বো। দেখেন। রুহি অনেকটা খুশি হয়ে রুহি ডিম নিয়ে কিচেনের দিকে যেতে নিলে রেনু বেগম হাতটা ধরে ফেলে। দাঁড়াও রুহি। আবার কি হলো আন্টি? ডিমগুলো রাখো। কেন আন্টি? রেনু বেগম মাত্র দুটো ডিম রুহির হাতে দিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিল। দুটো দিয়ে কি হবে? আমরা মানুষ তো 4 জন। 4 জনের জন্য দুটো ডিম বেশি, বুঝলে? শোনো, এখন পাকের ঘরে গিয়ে দেখো পান্তা ভাত আছে। কাল রাত তো অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে, আমি বুদ্ধি করে পানি ঢেলে রেখেছি, এখন কাজে দিবে। তুমি ডিম ভাজো আর সাথে শুকনো মরিচ পোড়ো, আর পেঁয়াজ এক্সট্রা দুটো ছিলে টেবিলে রাখো। আমরা আজ এটা দিয়েই নাস্তা করব। আর শোনো মেয়ে, ডিম দুটো ভেজে সমান 4 ভাগ করে ফেলবে, কেমন? আন্টি এসব কি বলছেন? আমরা পান্তা খাবো কেন? আরে রুহি, তুমি ভুলে গিয়েছো রায়হানের চাকরি চলে গিয়েছে,
আর তোমার শ্বশুরের পেনশনের অর্ধেক টাকা চলে যায় লোন শোধ করতে, যা আমরা তিশার বিয়ের সময় নিয়েছিলাম। আর এখন হাতে অল্প কিছু টাকা আছে, আর এখনও মাসের অর্ধেক বাকি আছে। ঘরে বাজারও শেষ, তার উপর এখনও কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল আরও অনেক কিছুর বিল বাকি আছে। তাই তো একটু হিসেব করে চলতে হবে। তুমি তো এবারে লক্ষ্মী বউ, তুমি বুঝবে না তো কি প্রতিবেশী বুঝবে আমাদের কষ্ট বলো? রুহি রেনু বেগমের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তবে এটা তো কিছুই না। রেনু বেগম যখন বলল কাজের লোকও এখন আর আসবে না, তাই ঘরের সব কাজ এখন থেকে রুহিকেই করতে হবে। আর রুহির কাজের তালিকায় রেনু বেগম তাকে কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না করা, থালা বাসন ধোয়া এসব ভাগ করে দিয়েছে। আর বাকি যা আছে রেনু বেগম সামলিয়ে নেবে। কেন জানি পুরো দুনিয়া ঘুরছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে। রুহি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাবে হঠাৎ। শব্দ পেয়ে রায়হান পেছনে তাকিয়ে দেখে রুহি নিচে পড়ে আছে। ডোন্ট কেয়ার একটা লুক নিয়ে মাকে বলে, চেক করে দেখো তো মা বেঁচে আছে কিনা মরে গেছে। রেনু বেগমও সত্যি সত্যি রুহির হাতটা ধরে পালস চেক করলো, বেঁচে আছে কিনা। তারপরও সেও চলে গেল রুহিকে ওখানেই ফেলে। শামসুর রহমান শব্দ শুনতে পেয়ে ড্রয়িং রুমে চলে এসেছিল, আর সেই মা ছেলের কাহিনী দেখে স্তব্ধ হয়ে গেল। করছোটা কি তোমরা মা ছেলে মিলে বলো তো? রেনু বেগম স্বামীর কথায় একটু বিরক্ত হয়ে, তোমাকে এসবে নাক গলাতে হবে না, যাও তুমি তোমার কাছে যাও। শামসুর রহমানও বুঝলো এদের বলে লাভ নেই, তাই সেও ইগনোর করে চলে গেল। আহমেদ ভিলার সবাই একসাথে বসে সকালে নাস্তা করছিল। হঠাৎ তৌফিক সাহেব জিসানকে উদ্দেশ্য করে বলল, তুমি সিলেট যাবে কবে জিসান? জিসান তার বাবার দিকে একটু প্রশ্নবোধক চোখে তাকালো, এরপর নিজেই জিজ্ঞেস করলো, সিলেট? আমি কবে বললাম আমি সিলেট যাব? আমি বলিনি, তুমি বলেছ। আমি তো জানতে চাইছি। কিন্তু কোনো কারণ ছাড়া আমি সিলেটে কেনই বা যাব বাবা? কারণ আছে। তোমার নানা দিলওয়ার চৌধুরী, সে তোমাকে বারবার দেখার ইচ্ছা প্রকাশ করেছে। আমার জানা মতে সে 1 বছর ধরে বিছানায় পড়ে আছে। কখন কি হয়ে যায় বলা যায় না। আমি চাই তুমি একটিবার তার সাথে দেখা করে আসো, তাহলে হয়তো শান্তি মতো একটু মরতে পারবে লোকটি। যারা আমার মা বেঁচে থাকতে তার সাথে কোনো সম্পর্ক রাখিনি, তাদের সাথে এখন আমার কি সম্পর্ক? কেন আমাকে খুঁজছে? আমি কোথাও যেতে পারবো না, আর এই ব্যাপারে আমি কিছু শুনতেও চাই না। জিসান আর কিছু না বলে উপরে চলে গেল। তৌফিক সাহেব তিশাকে ইশারা করে জিসানকে বুঝাতে বলল। তিশাও তাই জিসানের পেছনে পেছনে চলে গেল। হাঁটুর উপর ভর দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে জিসান। আবারও মনে পড়ে গেল কিছু বেদনাদায়ক স্মৃতি। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে আসছে। চোখে কেন জানি সব কিছু ঝাপসা দেখছে। তিশা এসে কাঁধে হাত রাখার সাথে সাথে জিসান তিশার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। নীরবে যে জিসান কাঁদছে, তার উষ্ণ চোখের জলগুলো বলে দিচ্ছে তিশাকে। তিশা এক হাত দিয়ে জিসানের মাথাটা ধরে রেখেছে, আরেক হাত দিয়ে জিসানের পিঠে হাত বুলিয়ে জিসানকে শান্ত করার চেষ্টা করছে। তিশা খুব ভালো করেই বুঝতে পারল জিসান নিজের মায়ের কথা মনে পড়েছে, তাই তিশাও কিছু বলল না। আর তিশা, আমি ওখানে গেলে নিজেকে কিভাবে সামলাবো? ওই বাড়ির প্রতিটি কোনায় কোনায় মায়ের অস্তিত্ব বিরাজ করছে। মায়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরতে গিয়ে আমি এর মাঝে আবার নিজেকে হারিয়ে ফেলবো না তো? আর ও বাড়ির লোকগুলো, আমার মায়ের শেষ সময় তারা কেউ ছিল না। এখন আমাকে ওদের কেন প্রয়োজন? আমি এদের কাউকে দেখতে চাই না। তিশা খুব চিন্তায় পড়ে গিয়েছে কিভাবে জিসানকে মানাবে। জিসান তো এখন নিজের মাঝেই নেই। কিছুক্ষণ পর তিশা, শুনেছি আয়শা মা নাকি নানাজানের অনেক আদরের মেয়ে ছিলেন। একটিবার চিন্তা করেন নানাজানের কতটা কষ্ট হয়েছে আয়শা মাকে হারিয়ে। বাবা মায়ের রাগের পিছনেও সন্তানের জন্য থাকে গভীর ভালোবাসা। তখন নানাজান তার জায়গায় ঠিক ছিলেন। সে শুধু তার মেয়ের কথাই চিন্তা করে তার উপর রাগ করেছে। কিন্তু নানাজান যদি জানতো এতে আয়শা মাকে হারাতে হবে চিরদিনের জন্য, তাহলে হয়তো কখনো রাগ করে থাকতেই পারত না। হয়তো নানাজানের ভেতরেও পাহাড় সমান কষ্ট জমেছে। মায়ের শেষ সময় উনি মায়ের কাছে থাকতে পারেননি বলে। এখন আপনাকে একটিবার নিজ চোখে দেখে নিজের সেই কষ্টটা কমাতে চায়।
হয়তো এটাই তার শেষ ইচ্ছা হতে পারে। শুনেছি ওই বাড়িতে নাকি আপনার মামারাও থাকে, তাদের ঘরে কোনো ছেলে নেই, তবে আপনার আরও একটি 3 বোন আছে। তাদের মাথায় বড় ভাই হয়ে একবার স্নেহের হাতটি রেখে আশ্বাস দেন তাদেরও একটা ভাই আছে। তিশা জিসানের মুখটা 2 হাতের তালুতে নিয়ে, মায়ের কথা চিন্তা করেই একবার দেখা করে আসুন, একবার মায়ের সব স্মৃতিগুলো নিজ চোখে দেখে স্পর্শ করুন। মাকে কাছে না পেলেও মাকে অন্তত অনুভব তো করতে পারবেন ওখানে। জিসান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। এরপর ডিসাইড নিল ও যাবে, তবে একা না। তাহলে কবে যাবেন পান্তুমাই গ্রামে? পান্তুমাই? পান্তুমাই আপনাদের গ্রামের নাম। স্ট্রেঞ্জ, এটা আবার কোথায়? আর কি বিদঘুটে নাম পান্তুমাই? আপনি পান্তুমাই চিনেন না? পান্তুমাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। ভারত সীমান্তে মেঘালয়ের কাছে অবস্থান। পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয় ওখানে। অনেক সুন্দর গ্রামটি, ওখানে গেলে আসতেই মন চাইবে না। জিসান সন্দেহের দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। তুই জানিস কিভাবে এত কিছু? বললেই রাগ করবেন না তো? বল। আবির ভাইয়া গিয়েছিল ওনার ফ্রেন্ডসদের সাথে মেঘালয় দেখতে, তখন উনি পান্তুমাই গ্রামেও গিয়েছিল। ওখানে ওনারা অনেক ছবিও তুলেছে, তখন দেখেছি আসলে গ্রামটা অনেক সুন্দর। নিশি আয়নার সামনে এসে নিজের পরনের টি শার্টটি কোমরের দিকে হালকা উঠিয়ে দেখে এখনও কোমর লালচে হয়ে আছে। সেদিন পার্টিতে থেকে আসার পর নিশি খেয়ালই ছিল না এটার কথা, তবে পরের দিন শাওয়ার নেওয়ার সময় পানি আর সাবানের কারণে জায়গাটা কেমন চিনচিন করে ওঠে। আর তখনই নিশির রুমে এসে চেক করে দেখে 3টি নখের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নিশি তখনই পার্টি সেই লোকটির কথা মনে পড়ে। কে সে? তার সাথে আমার কোন জন্মের দুশ্মনী ছিল যে আমার কোমরের তার নখের দাগ দিয়ে দিল? আর তার স্পর্শগুলো, সেটা তো আরও সাংঘাতিক ছিল। কেন জানি খুব চেনা চেনা লাগছিল। এটা কি সত্যি রায়হান ভাই ছিল? এরপর তো পুরো পার্টিতে দেখে আর দেখিনি। কোথায় চলে গিয়েছিল কে জানে। ফোনের শব্দে নিশির ধ্যান ভাঙল। ফোনের স্ক্রিনে নীলার নামটা ভেসে উঠছে। নিশি জানে কেন ফোন করেছে, তাই ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলে রেডি হতে চলে গেল। আজ ভার্সিটিতে যেতে হবে বলে। রুহি জ্ঞান ফিরে দেখে ও যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানেই পড়ে আছে। কেউ ওকে ধরে আর উঠায়নি। ঘড়িতে তাকিয়ে দেখে 10টা বাজে। ও এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়েছিল, অথচ রায়হান মানবতার খাতিরে ওকে একবার ধরল না। নিজেকে খুব অসহায় লাগছে আজ ওর। রেনু বেগম রুহির সামনে দাঁড়িয়ে, যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস কবে থেকে হলো তোমার রুহি? আর এইভাবে কেউ ঘুমায়? অন্তত একবার বলবে তো, তাহলে জায়গাটা আমি একবার ঝাড়ু দিয়ে দিতাম। রুহি কিছুটা অবাক রেনু বেগমের আচরণে। এই মহিলার মাথা কি কোনো সমস্যা আছে নাকি গোবর ভরা? কি সব আবল তাবল বকছে। আন্টি, আমি ঘুমাইনি, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আর আমার ঘুম ধরলে আমি এই ফ্লোরে কেন ঘুমাবো? রুমে চলে যেতাম না? যত সব। রুহি উঠে রুমে চলে গেল। রেনু বেগমও চলে গেল। ভাবছে রুহিকে এরপর কি শিক্ষা দেবে। লন্ডনে এক বিলাসবহুল কেবিনের কাচের টেবিলের সামনে বসে আছে একজন অচেনা লোক। আর তারই সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ইশারা করার সাথে সাথেই সে বলতে শুরু করে। লোকটি টেবিলের উপর ম্যাগাজিনগুলো রেখে দিল। অচেনা লোকটি তার হাতে রাখা পাথরের পেপার ওয়েটটি খোঁড়াচ্ছে আর গাছের মতো তীক্ষ্ণ নজরে ম্যাগাজিনে ছাপানো তিশার ছবিটির দিকে তাকিয়ে আছে। চোয়াল দুটো শক্ত হয়ে যায় অচেনা লোকটির। তিশার ছবিতে আঙ্গুল রেখে।